চারদিক থেকে বিদ্রোহের আগুন, সেখানে কি পাকিস্তান মনে হয় আপনার এবার টুকরো টুকরো হতে চলেছে? এমন মানে অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে যে ওরা এদিকেও যে এদিকে গেলেও ভাঙবে, ওদিকে গেলেও ভাঙবে, ওদের ভাঙা কপালে আছে। বালুচিস্তান লিবারেশন আর্মি যেটা দাবি করছেন যে তারা এখন 85% অফ বালুচিস্তান এখন তাদের দখলে। তারা শুধু স্বাধীনতা ঘোষণা করে থেমে থাকেনি, তারা তাদের জাতীয় সঙ্গীতের নাম দিয়েছে, ঠিক। তারা তাদের নতুন যে কারেন্সি আছে তার নাম দিয়েছে। এমনও কি আগামী দিনে হতে পারে যে বালুচিস্তান আগামী দিনে ভারতের সঙ্গে যুক্ত হলো? সেটা বালুচিস্তানে শুধু না, এই ফেলিওর পাকিস্তানের সব জায়গায়। সিন্ধের লোকেরা বলছে, খাইবার পাখতুনখোয়া লোকেরা বলছে যে ওরা আফগানিস্তানের সঙ্গে মিশে যেতে চায়। এরকমভাবে যদি জায়গায় জায়গায় দেশের বিদ্রোহ তৈরি হয়, সেখানে তো বিদেশি বিনিয়োগ আসতে পারে না। চীন কিন্তু পাকিস্তানের ওপর লস্ট অল হোপ, যে পাকিস্তান থাকতে ওই সিপেক করিডোর আর চালু হবে না। আমরা বলতাম এতদিন অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এখন পিওকের লোকেরা বলছে পাকিস্তান আমাদের অকুপাই করে রেখেছে। সেখানেও তো অত্যাচার শুরু হয়েছে, সেখানেও তো সেখানকার লোকজনদেরকে মারা হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে কিছুদিন আগে। এদিকে বালুচিস্তান বেরিয়ে গেছে, পিওকের বেরিয়ে যাওয়া পাকিস্তানের টুকরো হওয়া সময়ের অপেক্ষা। 1947 দেশভাগ, ধর্মের ভিত্তিতে দেশভাগ, তৈরি হলো পাকিস্তান, নতুন দেশের জন্ম হলো, মুসলিমদের জন্য আলাদা দেশ। সেই পাকিস্তানে আজ মুসলিমরাই মুসলিমদের মারছে, এটাকে কিভাবে দেখেন? দেখুন, আমার মত যদি বলেন, আমি পাকিস্তানকে যখন দেখি, পাকিস্তানকে দেখলে মনে হয় কতগুলো কাগজের টুকরোকে একসঙ্গে স্টেপলার দিয়ে স্টেপল করে একটা দেশ তৈরি করা হয়েছে। ওই স্টেপল পিনগুলোর মধ্যে ধর্ম 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 ইসলাম এগুলো লেখা রয়েছে, কিন্তু পাকিস্তান কখনোই অ্যাকচুয়ালি জুড়ে একটা গোটা দেশ হয়ে উঠতে পারেনি প্রথম থেকেই। তার কারণ হচ্ছে 1947 যে ভাগ হলো, হ্যাঁ, তারপরে পাকিস্তানে বালুচিস্তানকে আরও প্রায় 6-7 মাস পরে সেখানে ইনক্লুড করা হলো, কিন্তু সেটা মুখে ওরা বলছে ধর্মের ভিত্তিতে বালুচিস্তান এসছে, কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন ইসলাম ব্রাদারহুড বারবার ইসলাম বারবার বলা হচ্ছে, কিন্তু বালুচিস্তানকে জোর করেই নিয়ে আসা হয়েছে। বালুচিস্তানের সবচেয়ে বড় যে রাজ্য ছিল কালাতের যিনি প্রিন্স ছিলেন, তিনি পাকিস্তানে ইনক্লুডেড হতে চাননি। তিনি বলেছিলেন যে বালুচিস্তান চিরকালই স্বতন্ত্র একটা দেশ, ব্রিটিশাররা কিছুটা জায়গা দখল করে রেখেছিল বটে, কিন্তু ব্রিটিশাররা যখন চলে গেল এই মহাদেশ থেকে, তখন ওরা বললো যে আমরাও আমাদের স্বাধীনতা পাবো, যেভাবে পাকিস্তান তো তখন তৈরি হয়নি, ভারতবর্ষ যেভাবে পাচ্ছে সেভাবে আমরাও পাবো। কিন্তু সেটা জোর করে, এটা একটা ফোর্সড অ্যাক্সেশন। তারপরে বালুচদের ওপর বালুচরা কখনোই পাকিস্তানিদের মনে, কখনোই ওদের নিজেরা পাকিস্তানি ভাবেনি, সত্যি কথা বলতে। জন্মলগ্ন থেকে ওদের এই ব্যাপারটা ছিল যে আমরা একটা স্বতন্ত্র রাজ্য এবং আমাদের নিজেদের কালচার রয়েছে। বা বালুচিস্তানের কালচার, বালুচিস্তানের এথনিসিটির সঙ্গে পাকিস্তানের এথনিসিটি, বিশেষ করে ওদের যে পাঞ্জাব যে প্রভিন্স রয়েছে তার সঙ্গে কোনো রকমের কোনো মিলই নেই। না আছে ভাষায় মিল, না আছে খাওয়া দাওয়ায় মিল, না আছে পোশাক আশাকে মিল, কোনো কিছুতেই মিল নেই। এবং এই পাঞ্জাব প্রদেশের যে উর্দু, এটাই সবসময় চাপিয়ে দিতে চায় পাকিস্তান। হ্যাঁ, আমরা ওই জায়গায় 1952 সালের 21 ফেব্রুয়ারি দেখেছি বালুচদেরও কিন্তু এই নিয়ে ব্যাপক তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। ওই উর্দুটাকে চাপিয়ে দিতে হয়, তাদের নিজস্বতা যেটা সেটাকে কিছুতেই প্রাধান্য দেওয়া হয় না। এই ক্ষোভটা শুধু বালুচদের মধ্যে আছে না, এটা সিন্ধের লোকজনদের মধ্যেও রয়েছে। তাদেরও একই বক্তব্য যে পাকিস্তান জোর করে তার এথনিসিটি, খাইবার পাখতুনখোয়াতেও রয়েছে, খাইবার পাখতুনখোয়াতে রয়েছে, পাঠানদের জন্য রয়েছে, যে আমাদের উপর জোর করে এটা আমাদের উপর চড়িয়ে দিচ্ছে এই জিনিসটা। এবং শুধু তাই না, মানে বেসিক্যালি ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওদের ওখানে লোক ঢুকিয়ে, ওদের নিজেদের পাঞ্জাব প্রভিন্সের লোকজনদের ঢুকিয়ে ওখানকার লোকজনদেরকে মেরে, মানে আপনার গুম করে, গোপন হত্যা, কত সিন্ধ প্রভিন্সে কত কঙ্কাল পাওয়া গেছে, কত গ্রেপ পাওয়া গেছে, মাস গ্রেপ পাওয়া গেছে, সেগুলোর অরিজিন কেউ জানে না যে কোথা থেকে কবে এগুলো হলো, অথচ হাজার হাজার লোক নিরুদ্দেশ। আপনার সিন তৈরি হওয়ার 1 বছরের মধ্যে 5,000 লোকের কোনো হদিশ পাওয়া যায়নি। আজকে কেন বললাম যে স্টেপলড কান্ট্রি, তার কারণ হচ্ছে যে পাকিস্তানের আর্মি যা করার পাকিস্তান তাই করে। ওই আমি আগের বারও বলেছিলাম যে প্রত্যেকটা দেশের একটা করে আর্মি থাকে, আর পাকিস্তান আর্মির একটা দেশ আছে। সেই হিসেবে পাকিস্তান আর্মির সব বড় বড় জেনারেলরা, সব বড় বড় অফিসাররা, তারা এসেছেন পাঞ্জাব প্রভিন্স থেকে, এবং তারা বাকি যে প্রভিন্সগুলো রয়েছে সেগুলোকে ধর্মের ভিত্তিতে আমরা একসঙ্গে রয়েছি, অ্যাকচুয়ালি তাদেরকে এক্সপ্লয়েট করা ছাড়া আর কোনো কাজ করেনি। এই পাকিস্তান আর্মির কিন্তু একটা দীর্ঘদিনের পথ, ডকট্রিন যেটা ওরা মেনে চলে, সেটা হচ্ছে ব্লিড ইন্ডিয়া উইথ 1,000 কাটস।
এখন সেই পাকিস্তানই রক্তাক্ত, হ্যাঁ, নানাভাবে তারা রক্তাক্ত, নানা জায়গায় বিদ্রোহ দেখা দিচ্ছে। শুধু রক্তাক্ত না, ওরা অপমানিত এবং লাঞ্ছিত বিশ্বের দরবারে। ওদের আজকের অবস্থাটা কি একবার ভাবুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে আমি ওখানে গেছি $1 বিলিয়ন $2 বিলিয়ন চাইতে। আপনি দেখবেন রয়েছে, ভিডিও রয়েছে ইন্টারনেটে, যে এখন ওই $2 বিলিয়ন দিতে গেলেও আমাকে তার উপর শর্ত চাপাচ্ছে, তখন মাথা নিচু করে সে শর্ত মেনে নিতে হচ্ছে। এ কথা পাকিস্তানের এখন এই মানে কারেন্ট প্রধানমন্ত্রী বলেছেন। এরকম অবস্থা তো আর আমাদের হয়নি। হ্যাঁ, আমাদেরকে চেষ্টা করেছে ওরা অনেক কিছু করতে, কিন্তু আমাদের ওরা কিছু করতে পারেনি। তার কারণ হচ্ছে আমাদের এটা একটা গোটা দেশ, আমরা স্টেপল কান্ট্রি নই। হয়েছে আমাদের মধ্যে অ্যাকসেশন হয়েছে, সিকিম এসছে, গোয়া এসছে, হায়দ্রাবাদ এসছে। হ্যাঁ, আমি কিন্তু এটাই তাদেরকে বোঝার আমরা আপন চেষ্টা করে করব নিয়েছি। যে এখানেও তো হায়দ্রাবাদ প্রথমে নিজাম তিনি পাকিস্তানের দিকে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত তাদের বুঝিয়ে, সেখানকার মানুষদের বুঝিয়ে নানা রকম ভাবে আপন করে নিয়েছে। তারপর গোয়া হয়েছে, সিকিম হয়েছে, একে একে এত হয়েছে। তো ভারত যেটা পারলো আপন করে নিতে, পাকিস্তান কি খালি জমি দখল করলো, মনের জমিটাকে আর পেলো না? না, ভারতবর্ষ কেন, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা, যে পাকিস্তান যেটা পারেনি ভারত সেটা পেরেছে। তার কারণ হচ্ছে ভারতের কানেকশন ছিল সেখানকার জনসাধারণের সঙ্গে। আজকে হায়দ্রাবাদের জনসাধারণ ভারতকে আপন করে নিয়েছে, আমরাও হায়দ্রাবাদকে আপন করে নিয়েছি। আজকে আর কি মনে হয় হায়দ্রাবাদে এক সময়তে একটা অন্য প্রিন্সলি স্টেট ছিল, যে সেখানকার নিজাম আসতে চায়নি ভারতবর্ষে। আজকে হায়দ্রাবাদীদেরকে বলা হোক না কেন ভাই তোমরা ভারতবর্ষ থেকে অন্য কোথাও চলে যাও, কেউ যাবে না। এই কালার যেটা বালুচিস্তান, ওটাও একসময় প্রিন্সলি স্টেটই ছিল। অ্যাবসলুটলি। এবং ওরা আরও বেশি রিচ ছিল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা হায়দ্রাবাদ কী হয়েছে, হায়দ্রাবাদ আজকে আমাদের সেকেন্ড লার্জেস্ট টেক সিটি ভারতবর্ষের মধ্যে। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স জিসিসি একদম ডেস্টিনেশন, আমাদের ভারতবর্ষের মেজরিটি অফ দ্য জিসিসি এখন হায়দ্রাবাদ থেকে অপারেট করছে। হায়দ্রাবাদ কত উন্নত করেছে, একটা টিয়ার 2 সিটি থেকে আজকে একটা মেট্রোপলিস, কত কিছু, তার যেরকম এয়ারপোর্ট, তার মেট্রো রেল, তার সব কিছু, তার রাস্তাঘাট। আজকে কোথায় পাকিস্তানের যেই জায়গাগুলোর কথা আমরা বলছি সেখানে কি উন্নতি, উল্টো অবনতি হয়েছে। সেখানে এথনিক ক্লিনজিং হয়েছে, লোকজনকে, জনজাতিকে মেরে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানকার ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ করা হয়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কী অবস্থা, ওখান থেকে ওদের পাকিস্তানের জলবিদ্যুৎ তৈরি হয়, ওদের ওখানে পুরো পাকিস্তান ওখান থেকে বিদ্যুৎ পায়। আর পিওকেতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা পাওয়ার থাকে না। আমি ওই জায়গাগুলোতে আসবো, তবে প্রথমেই যেটা বোঝার চেষ্টা করবো, পাকিস্তানে এখন মূলত 4টে প্রদেশ, 4টে প্রভিন্স: সিন্ধ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া আর বালোচ। এর মধ্যে বালোচটা হচ্ছে সবচেয়ে বড়। মানে পাকিস্তানের টোটাল যা ল্যান্ড এরিয়া, তার মধ্যে 44% হচ্ছে বালোচিস্তানে। হ্যাঁ, সেই বালুচিস্তানে এখন বলা হচ্ছে, বালুচিস্তান লিবারেশন আর্মি যেটা দাবি করছেন, যে তারা এখন 85% অফ বালুচিস্তান এখন তাদের দখলে, তারা এখন স্বাধীন, এই ঘোষণা তারা করেছে। হ্যাঁ, এইটা ভারতের দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ, ভারত এই বিষয়টাকে কিভাবে দেখছে? ভারত কি আগামী দিনে এমন হতে পারে যে বালুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করছে তাকে মর্যাদা দিল, তাকে সমর্থন করলো, যাতে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়? বা এমনও কি আগামী দিনে হতে পারে যে বালুচিস্তান আগামী দিনে ভারতের সঙ্গে যুক্ত হলো? আচ্ছা, আমি এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি। গত 13ই জুলাইতে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। তারা শুধু স্বাধীনতা ঘোষণা করে থেমে থাকেনি, তারা তাদের জাতীয় সঙ্গীতের নাম দিয়েছে, ঠিক। তারা তাদের নতুন যে কারেন্সি আছে তার নাম দিয়েছে। এবং তারা তাদের অর্থনীতি কীভাবে চালাবে, 150টা গ্যাস ফিল্ড, 1200টা কোল্ড ফিল্ড, হ্যাঁ, সেখান থেকে কিভাবে টাকা আসবে, কিভাবে তাদের ব্যাংকিং ব্যবস্থায় চলবে, তার একটা মোটামুটি ব্লুপ্রিন্টও দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে 85% জায়গা তারা সত্যি দখল করে রেখেছে, এবং এখন বোধহয় সেটা 85 নয়, সেটা বোধহয় প্রায় 90-এর কাছাকাছি চলে গেছে। এবং পাকিস্তানের ডিফ্যাক্টো বালুচিস্তানের ওপর কোনো রকমের কোনো কন্ট্রোল নেই। শুধু মিলিটারি কন্ট্রোলের কথা হচ্ছে না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নেই। ইনফ্যাক্ট বালুচিস্তানের থানা, পুলিশ থেকে আরম্ভ করে সব কিছু এখন ওরাই সামলাচ্ছে। সুতরাং বালুচিস্তান সত্যিকার মানে অনেক দিন ধরে একটা এই আন্দোলনটা করার পর আবার তাদের স্বাধীনতা আবার রিক্লেম করছে। এবার 25-এ একবার করেছিল, তবে এবার আরো জোরদারভাবে। এবার অনেক স্ট্রাকচার এবং অনেক এবার সত্যি জায়গাটাকে ওরা নিজেদের মতো করে নিয়েছে। শুধু তাই না, ওদের একটা গভর্নমেন্ট চালাবার জন্য যে স্ট্রাকচার দরকার, আমি মুখে স্বাধীন বললেই হলো না, তার জন্য অনেক প্রিপারেশন দরকার হয়। এবং বালুচিস্তান কিন্তু আবেদন জানাচ্ছে ইউনাইটেড নেশনস তাদের স্বীকৃতি দিক, ভারত তাদের স্বীকৃতি দিক। হ্যাঁ, এবার ভারত নিশ্চয়ই ভেবে দেখবে
বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার কথা, কিন্তু সেখানে এই জিও পলিটিক্সের সবচেয়ে বড় যে জিনিস, যে ভালো কাজ করার জন্য কখনো তড়িঘড়ি করতে নেই। আজকে এমন হতে পারে যে আজকে ভারতবর্ষ সম্পর্কে তো পাকিস্তান সারাক্ষণ বিষোদ্গার করেই চলেছে, যে আজকে বালুচিস্তানের এই রকম স্বাধীনতা বা বালুচ লিবারেশন আর্মির কাছে পাকিস্তানের আর্মি যে রেগুলার মার খাচ্ছে, তার পেছনে নাকি ভারতের হাত রয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারত সবসময় সেটা অস্বীকার করে এসছে, এবং পাকিস্তান যেটা পাকিস্তানের নিজের ফেলিওরের দায়িত্ব যেটা ভারতের উপর সবসময় ওরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা পিওকের ক্ষেত্রেও করেছে, বালুচিস্তানের ক্ষেত্রেও করেছে, যে আমরা আমাদের নিজেদের জনসাধারণকে সঙ্গে নিয়ে চলতে পারিনি, তাদের ভালো করতে পারিনি, তাই জন্য তারা আলাদা হয়ে যেতে চাইছে, বা তারা প্রথম থেকে আলাদা ছিল, তাদেরকে আমি আমাদের সঙ্গে একাত্মীকরণ মানে করতেই পারিনি, একাত্ম করতে পারিনি, সুতরাং তার দোষ আমি কেন ভারতের ঘাড়ে চড়িয়ে দেবো। তবে পৃথিবীর সব হিরোদেরই না একটা ব্যাপার রয়েছে, যে তাদের সবসময় তো একটা দোষ দেওয়ার লোক দরকার হয় আর কি। সেক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে সেই জায়গাটা ভারত মানে নিয়েছে আর কি। এখন সেক্ষেত্রে ভারতের পক্ষে তড়িঘড়ি করে বালুচিস্তানের কে স্বাধীন দেশ হিসেবে ভারতের দিক থেকে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ভারত একটু হয়তো সাবধানেই কাজ করবে, কারণ ভারতের নাম জড়িয়ে রয়েছে এমনিতে বালুচিস্তানের। আমি যদি স্বাধীনতার কথা আমি যদি সেই দিকে নাও যাই, যে ভারত হয়তো দেখে শুনে বুঝে শুনে এগোবে, নয়াদিল্লি অবশ্যই, কিন্তু বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, সেটা ভারতের পক্ষে কতটা সুবিধা ব্যাপার হবে, মানে সেটা কতটা অ্যাডভান্টেজ হবে ভারতের পক্ষে? ভারতের পক্ষে তো মানে ডেফিনেটলি এটা অনেকটাই সুবিধার ব্যাপার, কারণ ভীষণ স্ট্র্যাটেজিক জায়গাটা। হ্যাঁ, একদম আরব সাগরের ধারে অত বড় একটা জায়গা, শুধু যেখান তাই থেকে নয়, ইরানের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, সীমান্ত রয়েছে, আবার ওদিকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক, আর সবচেয়ে বড় সীমান্ত কথা রয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বালুচিস্তানের একটা বড় একটা ইয়ে রয়েছে, সমুদ্রের সঙ্গে একটা বড় সীমানা রয়েছে, বিরাট একটা অংশ, সুন্দর কোস্টাল এরিয়া রয়েছে। বালুচিস্তান এমনিতেই খুব রিচ জায়গা, মিনারেল রিচ, হ্যাঁ, রেয়ার আর্থ রয়েছে, সোনা রয়েছে, কপার রয়েছে, ট্রেজার হাউস ইউরেনিয়াম রয়েছে, পাকিস্তানে। এবং বালুচিস্তানের সত্যি কথা বলতে কি, বালুচিস্তানের এরিয়া 44-45%, এবং লোক হচ্ছে পাকিস্তানের 6%, খুব কম। হ্যাঁ, এবং এখানে বালুচিস্তানের এরকম দুর্দশা হওয়ার অ্যাকচুয়ালি কথা নয়। বালুচিস্তান শুড বি এ ভেরি রিচ স্টেট। সেটা না হয়ে বালুচিস্তানের এখন যে অবস্থাটা হয়েছে, বালুচিস্তান যদি একটা স্বাধীন দেশ হয়ে যায়, এটা খুবই ভালো হবে। আজকে সারা পৃথিবীর ওরা ওখান থেকে মাইনিং করবে, সেখানে সেই জিনিসগুলোকে ট্রেড করবে, ওদের তো ট্রেড করার অসুবিধা নেই, ওদের ওখানে বন্দর তৈরি হবে, ভারতবর্ষ ওখানে সাহায্য দেবে ভালো বন্দর তৈরি করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্যে, এবং সেখানে তো আমাদেরও লাভ আছে, আমরা কেন নিতে যাব? আমরা তো কখনো আগ্রাসী নই, আমরা সবসময় বলে এসেছি বালুচিস্তান একটি আলাদা দেশ। নিতে চাইছে, কিন্তু আমেরিকা কিন্তু নিতে চাইছে। তারা ওখানে একটা যেটা করেছে সেটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যার নাম হচ্ছে রেকোডিক গোল্ড প্রজেক্ট। বালুচিস্তানের একটা জায়গায়, এই রেকোডিক বলে জায়গাটা হচ্ছে বালুচের ছাগাই জেলার একটা শহর যার নাম হচ্ছে রেকোডিক। সেইখানে একদম ইরান আর পাকিস্তানের বর্ডারের কাছে, মানে বালুচের সঙ্গে ইরানের যেই জায়গাটা, সেইখানে পৃথিবীর অন্যতম বড় কপার এবং গোল্ড রিজার্ভ রয়েছে। আমেরিকা এইখানে এই সোনার খনি থেকে সোনা তুলবে বলে এবং তামা তুলবে বলে $7 বিলিয়ন বিনিয়োগ করতে রাজি পাকিস্তানকে। পাকিস্তান চাইছে তাদের সোনার খনিটা আমেরিকার হাতে তুলে দিতে। বদলে কী পাবে আমেরিকার থেকে? প্রযুক্তি পাবে, টাকা পাবে। এবং গত বছরই আমরা দেখেছি পাকিস্তানের সেনাপ্রধান হোয়াইট হাউসে গিয়ে লাঞ্চ করছেন। তো এই যে জায়গাটা, সেই বালুচিস্তান যদি এরকম বিদ্রোহের আগুন জ্বলে, আমেরিকা কি আদৌ সেখানে বিনিয়োগ করতে রাজি হবে? যেখানে বিনিয়োগ করতে যাচ্ছি সেখানে এত বড় বিদ্রোহ, সেখানে তোমাকে সেনা নামাতে হচ্ছে। আমেরিকা চীনকে থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ চীনের সিপেকে প্রায় এখন পর্যন্ত শুধু ইনভেস্টমেন্টই হচ্ছে $60 বিলিয়ন কাছাকাছি। ঠিক, হ্যাঁ, তার কোনো রিটার্ন এখন পর্যন্ত চীনের কাছে আসেনি। এবং চীন যদি নিজেরটা না পায় তখন কিন্তু কাউকে চেনে না। চীন পাকিস্তানের কাছে মানে শুধু কৌশলগতভাবে না, জিওগ্রাফিক্যালিও ক্লোজার। ঠিক, তাই না? চীনের সঙ্গে বর্ডার রয়েছে পাকিস্তানের, হ্যাঁ, মোস্ট ফেভার্ড নেশনের মধ্যে পড়ে চীনের। এবার সেক্ষেত্রে চীন তার নিজের ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করতে পারছে না। সেক্ষেত্রে আমেরিকা অত দূর থেকে এসে ওখানে এসে যদি ইনভেস্ট করে, আমেরিকার যদি টাকা ড্রেনে ফেলার ইচ্ছে তাকে ফেলুক, কোনো অসুবিধে নেই, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। বরং বালুচিস্তান যদি একটি স্বাধীন দেশ হয়ে যায়,
সেখানে বিনিয়োগ করে, চীনও বিনিয়োগ করে, আমেরিকা বিনিয়োগ করে, সারা পৃথিবীর যে কোনো বিনিয়োগ, ভারত বিনিয়োগ করতে পারে, তাতে কিন্তু সবারই লাভ রয়েছে, বালুচিস্তানেরও লাভ রয়েছে, যে বিনিয়োগ করছে তার টাকা প্রোটেক্টেড থাকবে। ঠিক। এই চীন যেটা বললেন, এই গাদার পোর্টটা, সেটাও কিন্তু বালুচিস্তান, ফলে ওইখান দিয়ে কিন্তু একটা মোস্ট স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড একটা পোর্ট, হ্যাঁ, সেটাও বালুচ। ফলে যেখানে যদি একটু বিস্তারিতভাবে বলা যায়, যে সেখানে ডিপ ওয়াটার কমার্শিয়াল পোর্ট রয়েছে, হাজার হাজার বড় বড় সব জাহাজ সেখানে ভেড়ে, সেখানে নেভাল লজিস্টিক হাব রয়েছে, সেখানে এনার্জি ইম্পোর্ট টার্মিনাল রয়েছে, এবং সেটা হচ্ছে গেটওয়ে টু সেন্ট্রাল এশিয়া। হ্যাঁ, এরকম একটা জায়গা বালুচিস্তান, সেটা কি এবার তাহলে পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে? আপনার কি মনে হয়? দেখুন, বালুচিস্তান তো পাকিস্তানের হাতছাড়া হয়েই গেছে, এটার এবার স্বীকৃতির অপেক্ষা, এবং আমি মোটামুটি নিশ্চিত যে আস্তে আস্তে স্বীকৃতি আসা শুরু হবে। হয়তো ভারত একটু দেরি করে স্বীকৃতি দেবে, স্ট্র্যাটেজিক অনেক কারণ রয়েছে, জিওপলিটিক্যাল কারণ রয়েছে, ভারত লাফিয়ে কি প্রথমে হয়তো স্বীকৃতি দেবে না, হয়তো স্বীকৃতি আসলো ইসরায়েলের কাছ থেকে, তারপর ধরুন কেউ ফ্রান্স দিল, তারপর ধরুন ইউরোপের অন্য কোনো নেশন দিল, তারপরে তো ইউনাইটেড নেশনস দিল, বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে হয়েছিল, তাই না? তো সেই জিনিসটা যদি হয় তো অ্যাকচুয়ালি সবারই মঙ্গল। চীন পাকিস্তানের ওপর ওই সিপেকের কবজাটা এই কারণে করে রেখেছে, কারণ চীনের যে ম্যাক্সিমাম যে আপনার অয়েলের যে রুটটা রয়েছে, সেই রুটটা যদি কখনো বন্ধ হয়, স্ট্রাইট অফ মালাক্কা সেখান থেকে যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওইখান দিয়ে ওরা ওপেন করবে রুটটা। এটা ওদের চীনের হচ্ছে, এটা বলা যেতে পারে যে একটা রিস্ক মিটিগেশনের জায়গা হচ্ছে সিপেক করিডোর এবং আপনার বালুচিস্তানের গতওয়ার পোর্ট। কিন্তু চীন আস্তে আস্তে এটা বুঝতে পেরে গেছে যে দীর্ঘ 10-12 বছর ধরে সিপেকের না কোনো কাজ এগিয়েছে, টাকা পুরো নষ্ট হয়েছে। চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা পরে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের, ওটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পার্ট, বিআরআই আর একটা বড় প্রজেক্ট, সেটা হচ্ছে চীন থেকে পিওকে হয়ে গদার পোর্ট পর্যন্ত যায়। এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেখানে প্রচুর কিছু কাজ হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, রেল লাইন তৈরি হয়েছে, কিন্তু দেখা গেছে সেই চাইনিজ যারা বিশেষ চীনা কর্মীরাই বারবার আক্রান্ত হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে সেই কাজ হয়েছে। এবং শুধু তাই না, এখানে বালুচিস্তানের লোকজনদের এবং বিএলের যেটা মেইন বক্তব্য, যে আমাদের এখান থেকে তোমরা যদি জিনিস ট্রেড করো, আমাদের এখান থেকে মিনারেলস তোলো, আমাদের এখান থেকে তুমি কয়লা তোলো, গ্যাস তোলো, যাই তোলো, এবার সেটার আমরা তো কোনো বেনিফিট পাচ্ছি না, উল্টে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, আমাদের লাখ লাখ লোককে খুন করা হয়েছে, মানে এটা হাজারে নয় কিন্তু লাখে। হ্যাঁ, বাড়ি থেকে অল্প বয়সী ছেলেদের টেনে টেনে মারা হয়েছে। তা আমরা কেন এই জায়গায় এটা হতে দেবো? ঠিক, মানে সেই হীরক রাজার দেশের কথা মনে পড়ে যাচ্ছে। হীরক রাজা তো খুব ভোগ করছেন, কিন্তু যিনি খনিতে কাজ করছেন, অ্যাজ ইফ যেন বালুচিস্তানের লোকেরা খনিতে কাজ করেন, তাদের দুবেলা দুমুঠো জোটেও না ঠিক। সে কারণেই বলা হয়, আমি এটা বলেছিলাম যে এটা একটা স্টেপল করা দেশ, কারণ হচ্ছে ওরা বালুচকে কখনো পাকিস্তানি করে নেয়নি, ওরা করে নিতে পারতো, বালুচিস্তানের স্বাধীন একটা দেশ ছিল, জোর করে নিয়েছে, তা সত্ত্বেও যদি পরে ভালো ব্যবহার করা হতো, উন্নতি হতো, তাহলে হয়তো বালুচিস্তান হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে মিশে যেত, কালচারালি মিশে যেত, মানসিকভাবে মিশে যেত। কিন্তু সেটা বালুচিস্তানে শুধু না, এই ফেলিওর পাকিস্তানের সব জায়গায়, পাকিস্তানের যতগুলো পিওকেতে ফেলিওর রয়েছে। তারা, আমরা বলতাম এতদিন অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এখন পিওকের লোকেরা বলছে পাকিস্তান আমাদের অকুপাই করে রেখেছে, আমরা না আজাদ, হ্যাঁ, না আমরা কোনো রকম স্বাধীনতা এখানে পাই, তা না আমরা কোনো বিতর্কিত ল্যান্ড, হ্যাঁ, ফলে আমরা অনলি অকুপাইড ল্যান্ড, এবং সেটা বাই পাকিস্তান, অকুপাইড বাই পাকিস্তান। পাকিস্তানের লোকেরাই বলছে, সিন্ধের লোকেরা বলছে, খাইবার পাখতুনখোয়া লোকেরা বলছে যে ওরা আফগানিস্তানের সঙ্গে মিশে যেতে চায়, ওরা থাকতে চায় না, ওরা বলে যে আমরা বেসিক্যালি আফগানি, আমরা পাকিস্তান আমাদের জোর করে আমাদের এখানে রেখে দিয়েছে। আফগানিস্তান ডুরান্ড লাইন মানে না, আফগানিস্তান বলে যে ওই জায়গাটা তো আমাদের জায়গা। কিন্তু আমাকে একটা জিনিস বোঝান, যে কাশ্মীরের একটা অংশ পাকিস্তান বেআইনিভাবে দখল করলো, সেইখানকার মানুষদেরও বোঝাতে পারছে না পাকিস্তান যে তোমরা আমাদের লোক, তাদের জন্য কি করলো? তাদেরও কিন্তু দেখুন, সেকেন্ড সিটিজেনশিপ একটা দেওয়ার মতো ব্যাপার আছে, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ, যে ভাই তোমরা আগে কিন্তু কাশ্মীরে, তারপর তোমরা পাকিস্তানে, এই মনোভাবটা তাদের মধ্যে হয়েছে। পাকিস্তান এমনভাবে আচরণ করেছে যে পিওকের মানুষও এটা বুঝতে পারে যে আমাদের সঙ্গে সবসময় একটা যেন বঞ্চনার শিকার আমরা, আমাদের এখান থেকে তুমি বিদ্যুৎ তৈরি করছো, কিন্তু আমাদের ঘরে অন্ধকার। ওরা খেতে পায় না, ওদের খাওয়ার এত অসুবিধে, ওদের গমের দাম এত বেশি, হ্যাঁ,
ওরা খাবার পায় না, ওরা পরিষ্কার খাবার জল পায় না, ওদের ওখানে কোনো মেডিকেল ফেসিলিটি নেই। আজ যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সঙ্গে আমাদের কাশ্মীরের তুলনা করা হয়, মানে দিন আর রাতের তফাৎ, দিন আর রাতের তফাৎ। আমাদের এখানে কত ইঞ্জিনিয়ারিং কলেজ, শ্রীনগরে এইমস হয়েছে, রাস্তাঘাট, 24 ঘন্টা বিদ্যুৎ রয়েছে, ট্যুরিজম রয়েছে, গভর্নমেন্ট সব দিক থেকে সাপোর্ট করছে, ওদিকে ট্রেন চলছে, ফ্লাইট নামছে। ওদিকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো কম সুন্দর জায়গা নয়, সেখানে কোথায় ট্যুরিজম? একটা ট্যুরিস্ট দেখেছেন কোনোদিন ওখানে? কারণ ওখানে ট্যুরিজম প্রমোট করা হয়নি। ওখানকার লোকেরা বঞ্চনার শিকার, ওখানকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, স্কুল নেই সেখানে। ওরা তো আজকে বলছে, ওরা তো দাবি করছে, ওদের যে আপনার জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি রয়েছে, যেটা রয়েছে, তারা দাবি করছে যে আমাদের ভারতের সঙ্গে আমরা মিশে যাই, আমরা অন্তত মানুষের মতো বেঁচে থাকতে পারবো। তাহলে মানে ওক্ষেত্রে তাহলে ওই যে কমন মুসলিম ব্রাদারহুড, ওই কনসেপ্ট খাটছে না একদমই। হ্যাঁ, সেখানেও তো অত্যাচার শুরু হয়েছে, সেখানেও তো সেখানকার লোকজনদেরকে মারা হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, সেটাই জমায়েতের ওপরে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তারা কি করলো, কয়েক মাস আগে প্রতিবাদে সরব হলো যে আমাদের চাকরি চাই, কাজ চাই, আমাদের বিদ্যুৎ চাই, হ্যাঁ, এইরকমভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রতিবাদে রাস্তায় নামলে সেখানে কি হলো, পাকিস্তানের মানুষের ওপর পাকিস্তানের সেনাই গুলি চালালো, একজনের মৃত্যু হলো, সেই নিয়ে তোলপাড় হয়ে গেল। তার আবার শেষকৃত্য চলছে, সেখানেও যখন উত্তেজনা চরমে, সেই ছবিও আমরা দেখেছি। তারপর কি করলো পাকিস্তান সরকার, এই জাককে পুরোপুরি ব্যান করে দিল। ব্যান করার পর একের পর এক ধরপাকড়, 70 জন কোর লিডারকে অ্যারেস্ট করা হলো। এই হচ্ছে যখন পরিস্থিতি, সেইখানকার সেই পাকিস্তানের পিওকের লোকেরাই এখন বলছেন যে আমরা এর থেকে মুক্তি চাই, হ্যাঁ, আমরা এইভাবে অকুপাইড হতে চাই না। আমি তো ভারতের দিক থেকে বলবো, ভারতের পরিপ্রেক্ষিতে তো আমাদের মানুষকে মেরেছে ওরা, আমরা তো স্বীকার করি না যে ওটা পাকিস্তানের জায়গা, ওটা তো আমাদের জায়গা। ওরা আমাদের লোকজনদের উপর অত্যাচার করছে, আমাদের লোককে গুলি করে মারছে, হ্যাঁ। এবং ওদের যে মানে ওদেরকে যে আটকে রাখা হয়েছে, হ্যাঁ, এক সময়তে, সেক্ষেত্রে এবার আমি মনে করি প্লেবিসাইড ওখানে হওয়া উচিত, ওখানকার লোকজনদের ওখানে ভোট নেওয়া উচিত যে তোমরা পাকিস্তানে থাকতে চাও না তোমরা ভারতবর্ষে আসতে চাও। আমি নিশ্চিত 100% ভোট ভারতবর্ষের দিকে আসার জন্য দেখছি। ভারতে যেই আমাদের যে কাশ্মীর, সেখানকার মানুষদের কি অবস্থা, তাদের কি অবস্থা, ওদেরকে তো জোর করে আটকে রাখা হয়েছে, ওদের তো জোর করে আটকে রাখা হয়েছে, এটা তো এই নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ নেই। এটা আরেকটাও প্রশ্ন যেটা ওঠে যে এই যে এরকমভাবে যদি জায়গায় জায়গায় দেশের বিদ্রোহ তৈরি হয়, সেখানে তো বিদেশি বিনিয়োগ আসতে পারে না। আমেরিকা, চীন যতই পাকিস্তান মনে করুক তাদের বন্ধু, এইভাবে যদি বিদ্রোহ তৈরি হয় সেখানে বিদেশি বিনিয়োগ আসবে না। বিদেশি বিনিয়োগ যদি না আসে, অর্থনীতি চাঙ্গা হবে না, মানুষ কাজ হারাবে, মানুষের হাতে টাকা থাকবে না, তখন তো সেখান থেকেও ক্ষোভ তৈরি হবে। পাকিস্তান কি বা সেই পথে হাঁটছে? রুটির দাম বাড়বে, গমের দাম বাড়বে। পাকিস্তান একটা কমপ্লিট এন্ট্রপির দিকে হাঁটছে, এবং যেখানে আমি মনে করি পাকিস্তান মানে 4টে টুকরো তো হওয়ার কথা, আরও বেশি টুকরো হতে পারে, এত বড় সিভিল ওয়ার লাগবে ওখানে। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে বিক্ষোভ রয়েছে, এবং প্রত্যেকটা বিক্ষোভ লেজিটিমেট, কিন্তু এরকম না যে সেখানে ওরা সবসময়তে বলে যে ভারত গিয়ে কিছু করেছে। ভারত গিয়ে কিছু করেছে, তোমরা তোমাদের নিজেদের, আমি যেটা বলছিলাম যে তোমাদের নিজেদের কর্মা, যেটা তোমরা তো নিজের কর্মার ফল ভোগ করছো। তোমরা বেশ কিছু জায়গাকে একত্র করেছিলে কতগুলো মিথ্যে কথা বলে, যে এই আমার সমান ধর্ম, এক ধর্ম, ইত্যাদি ইত্যাদি করে। আলটিমেটলি কী করেছো তুমি? তাদের দেখাশুনো করনি, তাদেরকে এক্সপ্লয়েট করেছো, হ্যাঁ। এক্সপ্লয়েট করে তুমি একটা পার্টিকুলার প্রভিন্সের লোকজনদের পেট ভরিয়েছো, এবং একটা আর্মি, এমন একটা আর্মি তৈরি করেছো যে আর্মি নিজে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন, সে দেশকে রক্ষা করবে, সে দেশের সবচেয়ে বড় শত্রু। আমাদের আর্মি আমাদের দেশকে রক্ষা করে, পাকিস্তানের আর্মি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় এক্সপ্লয়েটার। এবার সেই অবস্থাতে তুমি কি করে আশা করো যে তোমার দেশের অন্য দেশের লোকেরা 1 বছর 2 বছর 4 বছর এরকম জিনিসকে জোর করে লোকজনকে মারধর করে চাপিয়ে রাখা যায়? বারবার হয় না। আর ভারতবর্ষে আমি তো সবসময় তাই কন্ট্রাস্টটা ড্র করবো, ভারতবর্ষে তার একদম অপোজিট ব্যাপারটা হয়েছে। ভারতবর্ষে যদি কেউ বিরূপ মনোভাব নিয়েও কোনোদিন মিশে থাকে, তাকে আমরা আপন করে নিয়েছি। সে নিজেকে এখন ইন্ডিয়ান বলতে গর্ববোধ করবে। আজকে পাকিস্তানের যে কাশ্মীরিরা রয়েছে, আর আমাদের কাশ্মীরের যে কাশ্মীরিরা রয়েছে, আমাদের কাশ্মীরিরা দে আর প্রাউড ইন্ডিয়ানস। আর্টিকেল 370 চলে যাওয়ার পর লাল চকে যা
মানে যেভাবে স্বাধীনতা দিবস পালন হয়, তাই না, দে আর প্রাউড ইন্ডিয়ানস। আর ওখানে কি অবস্থা, লোকজন খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, স্কুলে যাওয়ার রাস্তা নেই, স্কুল নেই। এই কন্ট্রাস্টটা তো একটা বিরাট বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা, একটা কথা আপনি বললেন না যে আমেরিকা, চীন পাকিস্তানকে বন্ধু মনে করে, বন্ধু মনে করে না, ওরা পাকিস্তানকে দিয়ে কাজ করায়। ওরা পাকিস্তান মনে করে তাদের খুব বন্ধু আমেরিকা, তাদের খুব পাকিস্তান মনে করতে পারে, পাকিস্তান তো অনেক কিছুই মনে করে, সেটা নিয়ে তো কিছু এসে যায় না। ব্যাপারটা হচ্ছে যে ওরা পাকিস্তানকে কি মনে করে, ওরা তো পাকিস্তান ওদের কাছে ওদের পাপোশ। আজকে আমি ইরানের প্রশ্নে আসি। আজকে আমেরিকার পাকিস্তানকে দরকার পড়েছে ইরানের জন্য, কিছুদিন আগে আফগানিস্তানের জন্য দরকার পড়তো, এখন আর আফগানিস্তানের জন্য দরকার পড়ে না। তার ফলে আফগানিস্তানের সঙ্গে এখন পাকিস্তানের রিলেশনশিপ কি, ভয়ানক খারাপ রিলেশনশিপ। একদিকে বিএলএ মারছে পাকিস্তান আর্মিকে, আরেকদিকে আফগান ফৌজ মারছে পাকিস্তান আর্মিকে। সে এমন অবস্থা হচ্ছে যে পাকিস্তানকে সেই আফগানিস্তানের উপর গিয়ে এয়ার অ্যাটাক করতে হয়েছে। টিটিপিও রয়েছে। আজকে পাকিস্তানকে কিন্তু এরকম দেখা যায়নি যে কোনো পাকিস্তানের কোনো সরকার তালিবানের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, এখন কিন্তু সেটাও হয়ে গেছে। হ্যাঁ, হবে না কেন? একটা সময়তে ওদেরকে এক্সপ্লয়েটও করেছে পাকিস্তান প্রচুর। আজকে পরে ধরা পড়েছে যে আমাদের আফগানিস্তানের জন্য যে বড় বড় এইডগুলো আছে, সেই এইডগুলোকে বিক্রি করে সেটা পাকিস্তানের জেনারেল খেয়ে দিয়েছে। প্রমাণ রয়েছে, অডিটে প্রমাণ রয়েছে সেটা, যে মানে মিলিয়ন ডলারের এইড, সেটাকে আফগানিস্তানে যায়নি সেই জিনিস পাকিস্তানের কন্ট্রোল থেকে সেখান থেকে বিক্রি হয়ে গেছে, সেই টাকা খেয়ে নিয়েছে। সেই জিনিস তো আফগানরা জানতে পেরেছে। উল্টে আফগানরা কি দেখেছে, যে ভারতবর্ষে এক সময়তে আমাদের এখানে এয়ার ইন্ডিয়ার প্লেন হাইজ্যাক হয়েছে ওদের মাটিতে, সেখানে সেই সময়কার তালিবানরা ওদেরকে সাপোর্ট করেছিল, যারা হাইজ্যাকার ছিল তাদেরকে। সেটা তো ভারতের ভালো লাগেনি। তা সত্ত্বেও ভারত ওদের ওখানে দরকারে কম্বল পাঠিয়েছে, খাদ্য পাঠিয়েছে, হ্যাঁ, লাখ লাখ টন গম পাঠিয়েছে, ঠিক আছে। তারপর আপনার কোভিডের সময়তে ভ্যাকসিন, হ্যাঁ, এমনি ওষুধ পাঠিয়েছে। ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে, স্কুল কলেজ তৈরি করে দিচ্ছে, স্টেডিয়াম তৈরি করে দিয়েছে। আফগান ক্রিকেট টিমকে একটা ইন্টারন্যাশনাল একটা লেভেলে গিয়ে ট্রেনিং করে, কোচিং করি আমাদের দেশে নিয়ে এসে, যেহেতু ওদের ওখানে খেলার পরিবেশ ছিল না, এত গোলাগুলি চলতো সব সময়তে, আমাদের দেশে ওদের প্লেয়ারকে নিয়ে এসে সেখানে কোচ করিয়ে, হ্যাঁ, ওদের আইসিসিতে রেজিস্টার করিয়েছে। তো এটা তো একটা বড় ব্যাপার না। আজকে আমরা তালিবান গভর্নমেন্টের থেকে বলা হয় যে তালিবান গভর্নমেন্টের পাশে আমরা নেই, আমরা আছি সাধারণ আফগানিদের সঙ্গে। এটা তালিবানিরাও দেখেছে, এবং আলটিমেটলি সবাই ওরাও তো আফগানি, ঠিক, হ্যাঁ, ওরাও ওদেরও চেঞ্জ অফ হার্ট যেটাকে বলে না, সেটা হয়েছে। ওরা বুঝতে পেরেছে যে ভারতবর্ষের প্রকৃত বন্ধু কেউ মানে আফগানিস্তানের প্রকৃত বন্ধু যদি কেউ থেকে থাকে, সেটা ভারতবর্ষ। এবং এই যে জায়গাটা, এই যে টানগুলো তৈরি হয় না, এগুলো আমরা আমাদের ধর্ম, ভারতবর্ষের যে মেজরিটির ধর্ম আর আফগানিস্তানের মেজরিটির ধর্ম এক নয়, তাই না? কিন্তু এই যে একাত্মীকরণটা আমরা শুরু করেছি, হ্যাঁ, আমরা ভেনিজুয়েলাতেও এইড পাঠিয়েছি। ভেনিজুয়েলা তো কত দূরের জায়গা, একটা খ্রিস্টান দেশ, সেখানে ভেনিজুয়েলাতে আমরা এইড পাঠিয়েছি। এগুলো আমাদের ভারতবর্ষের সব ডিপ্লোমেসির পার্ট, এবং এই ডিপ্লোমেসির ডিভিডেন্ড শয়ে বছর ধরে আসবে। ভালো কাজে ডিভিডেন্ড আছে, গুড কর্মা আর ব্যাড কর্মার তফাৎ রয়েছে। পাকিস্তান আজকে নিজের ব্যাড কর্মার জন্য সাফার করছে, আপনি বলছেন পাপের ফল ভোগ করছে, একেবারেই তাই। এবং আমি আরও একটা কথা বলে রাখি, এই যে সারা পৃথিবীতে বলা হয় না যে ইসলামোফোবিয়া, এই ইসলামোফোবিয়ার মেইন জন্মদাতা হচ্ছে পাকিস্তানের কাজকর্ম। ওরা সব বাজে বাজে কাজ করেছে, নিজেদের দেশের লোকজনদের, নিজেদের ধর্মের লোকজনদের উপরই কাজ করেছে। আপনি মনে করেন এই জুলফিকার আলী ভুট্টো, তিনি কিন্তু একটা তার উক্তি বিরাট মানে অনেকেরই মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে খ্রিস্টানদের অ্যাটম বোম আছে, জিউসদের অ্যাটম বোম আছে, হিন্দুদের অ্যাটম বোম আছে, তাহলে আমাদেরও আবার অ্যাটম বোম তৈরি করা, মুসলিমদেরও অ্যাটম বোম তৈরি করার সময় চলে এসেছে। মানে অ্যাটম বোম তৈরি ক্ষেত্রেও মুসলিম। পাকিস্তানে কি ধর্ম ছাড়া আর কিছু আছে? এই মুসলিম 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 করে সবাইকে এক করা, এই যে ইসলামিক ব্রাদারহুড বলে সবাইকে টেনে নেওয়া, তারপর তাদের উপর এরকম অত্যাচার, বালুচিস্তানের লোকে কাঁদছে, বাচ্চারা কাঁদছে, পিওকেতে বাচ্চারা খেতে পাচ্ছে না। তা এছাড়া আর কি আছে ধর্ম ছাড়া? ধর্ম দিয়ে যে হয় না
সেটা তো নিশ্চয়ই পাকিস্তানের ধর্ম ওদের কাছে একটা মানে ধোঁকা বলা যেতে পারে, যে ওরা ধর্মের নামে প্রচুর লোককে ধোঁকা দিয়ে একত্রিত করে তারপর তাদেরকে এক্সপ্লয়েট করেছে। হ্যাঁ, এখানে তো এখানে অ্যাকচুয়ালি ধর্মের কোনো ব্যাপারই নেই। আজকে আমি যখন পিওকেতে লোকজনদের উপর গুলি চালাচ্ছি, সে তো তোমার ধর্মেরই লোক। আফগানিস্তানের সঙ্গে যখন মারামারি করছি, তোমার ধর্মের মুসলিম, তোমাদের কথা অনুযায়ী তুমিও মুসলিম, তিনিও মুসলিম। ধর্মটা মুসলিমকে মারছে কেন? ধর্মটা বড় কথা নয়। ওরা পাকিস্তান যেটা করে, পাকিস্তান বেসিক্যালি পাকিস্তানি আর্মি যে কাজটা করে, যে খারাপ কাজ করে সেটাকে পরে ধর্মের উপর চড়িয়ে দেয়। সেই কারণে কিন্তু এই মানে বলা হয় যে ইসলামোফোবিয়া, আইসিস বাদ দিয়ে পাকিস্তানের কাজের জন্যে আজ ইসলামোফোবিয়া ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরাই ক্রিয়েটার অফ ইসলামোফোবিয়া। ইসলাম তো বলেনি এসব করতে তোমাকে, ইসলাম তো বলেনি যে তুমি নিজের লোকের উপর গুলি চালাও আর তারপর ইসলামের উপর ব্যাপারটাকে চড়াও। আলটিমেটলি তো সেটাই ওরা করে যাচ্ছে। এবং এখানে আমি বলছি এটাই হচ্ছে খারাপ কাজ। এই খারাপ কাজের জন্যই আজকে পাকিস্তান টুকরো টুকরো হবে, এবং এটা সময়ের অপেক্ষা এবং হতে বাধ্য। এবং দেখুন, বালুচিস্তান বললাম আমরা, পিওকের কথা বললাম, খাইবার পাখতুনখোয়া, সেটাও কিন্তু আফগানিস্তানের আর পাকিস্তানের মাঝে ওই জায়গাটায়, বর্ডারটায়, সেখানেও কিন্তু বিদ্রোহের আগুন। হ্যাঁ, এই খাইবার পাখতুনখোয়া যারা থাকে তাদের আমরা মূলত বলি পাঠান। খান আব্দুল গাফফার খান একজন ফেস ছিলেন। তিনি এই যখন পাকিস্তান, তারাও চেয়েছিলেন কিন্তু স্বাধীনভাবে থাকতে, একদম। কিন্তু যখন পাকিস্তানের দিকে তাদের ঠেলে দেওয়া হলো বা পাকিস্তান দখল করলো, তখন কিন্তু তার চোখেও জল চলে এসেছিল। তিনি গান্ধীজির পথে হাঁটতেন, মহাত্মা গান্ধীর একদম অনুগামী ছিলেন, চোখের জল ফেলেছিলেন যে এই অবস্থা হলো আমাদের। কেউই কিন্তু মানে ওইখানেও কিন্তু শুরুর দিন থেকেই একটা বিদ্রোহ ছিল, কিন্তু সেই বিদ্রোহের আগুনটা পাকিস্তান নেভাতে পারত যদি তারা সেই রকমভাবে যত্ন করতো, তাদের সেই রকম সুযোগ সুবিধা পরিষেবা দিতে পারত, কিন্তু তাও কিন্তু নেই। ফলে এই খাইবার পাখতুনখোয়াও কিন্তু এখন গলার কাঁটা পাকিস্তানে। সেখানে তেহরিকি তালিবান পাকিস্তানি চলছে তাদের, পাকিস্তান বলে ওদের হাতে তো সবচেয়ে বেশি মার খাচ্ছে। ঠিক, ওদের কাছে সবচেয়ে বেশি মার খাচ্ছে। এবং আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারতবর্ষের গ্রেটার, যখন অনেক দিন আগেকার ভারতবর্ষের ম্যাপ যদি দেখা হয় সেভাবে, তাহলে আফগানিস্তান ওয়াজ অলসো পার্ট। কারণ গান্ধার, যেটা কান্দাহার বলা হয়, সে গান্ধার কিন্তু হচ্ছে আমাদের যেখান থেকে আমাদের মহাভারতের গান্ধারী, সেটা তো আমাদেরই এক সময়তে আমাদের মানে বড় ভারতবর্ষের অংশ ছিল সেটা। এবং আমাদের সঙ্গে ওদের আর্থিক সম্পর্ক অনেক দিনকার। এবং সত্যি কথা বলতে কি, সাধারণ আফগানদের কাছে ভারতবর্ষ চিরকালই খুব প্রিয়। ওরা পাকিস্তানকে অত পছন্দ করে না। আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেগুলো এখানে অ্যাকচুয়ালি আমি বলবো না। আমি বেশ কিছু আফগানের সঙ্গে মিশেছি, তারা পাকিস্তানকে কী লেভেলে হেট করে ভাবা যায় না। এবং ওদের ভারতবর্ষের সব কিছুর সঙ্গে ওদের একটা কালচারাল বন্ড রয়েছে। আমাদের এখানে হিন্দি ফিল্ম মিউজিক ওদের কাছে একটা বড় ব্যাপার। আজকে অমিতাভ বচ্চন যখন শুটিং করতে গেছিল, তখন ডক্টর নাজিবুল্লাহ, তখনকার দেন প্রেসিডেন্ট, তিনি তার 50% গার্ডকে দিয়ে দিয়েছিলেন যে অমিতাভ বচ্চনকে তখন সিকিউরিটি দেওয়ার জন্য। মানে এইরকম লেভেলে, মানে দেশের মানে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বটা এমন লেভেলের আফগানিস্তানের সঙ্গে রয়েছে। আমার মনে পড়ে যাচ্ছে সৈয়দ মুস্তাফা আলীর লেখা শবনমের কথা। উনি ভারতীয় প্রফেসর হিসেবে কাবুল ইউনিভার্সিটিতে পড়াতে গেছিলেন। তখনকার সময়গুলো, সেই কথা যে মানে ভারতবর্ষের সঙ্গে আফগানিদের একদম একটা আত্মিক সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্ক এখনো পর্যন্ত বর্ডার স্টেট, ওটা বর্ডার কান্ট্রি, সেটা তৈরি হয়নি এখনো পর্যন্ত। রীতিমতো অপছন্দ করে সাধারণ আফগানিরা পাকিস্তানিদেরকে। অথচ এই তালিবানের সঙ্গে কিন্তু পাকিস্তানের একসময় খুব ভালো সম্পর্ক ছিল, অথচ পাকিস্তানকে এখন সেই কাবুলে গিয়ে বোমা ফেলতে হচ্ছে। হ্যাঁ, ফলে এই যে ব্যাপারটা, পাকিস্তান কি তাহলে এবার যেদিকে এগোচ্ছে, চারদিক থেকে বিদ্রোহের আগুন, সেখানে কি পাকিস্তান মনে হয় আপনার এবার টুকরো টুকরো হতে চলেছে? হ্যাঁ, একদম। পাকিস্তান তো একটা টুকরো হয়েই গেছে, বালুচিস্তান কিন্তু বেরিয়ে গেছে পাকিস্তানের হাত থেকে। অনেকদিন আগেই একটা টুকরো হয়ে গেছে, বাংলাদেশ বেরিয়ে গেছে। বাংলাদেশ একই কারণে বেরিয়েছে, সেই অত্যাচার, সেই ভাষা চাপিয়ে দেওয়া, হ্যাঁ, সেই একই জিনিস। কিন্তু সেখান থেকে কিন্তু আলটিমেটলি যারা দেখা গেছে পাকিস্তান কোনো শিক্ষা নেয়নি বাংলাদেশ থেকে। পাকিস্তান কোনো শিক্ষা নেয়নি। বাংলাদেশে সেই একই ব্যাপার ছিল, সেই একই ভাইচারা, হ্যাঁ, তুমিও ইসলামী আমিও ইসলামী, সেই একই জিনিস। কিন্তু সেখানে কোথায় আটকে রাখলো বাংলাদেশকে? এবং আরেকটা জিনিস আমি বলছি, এই যে তালিবানদের সঙ্গে ভারতের যে এমনি সুসম্পর্ক, যদিও তালিবান গভর্নমেন্টকে ভারত এখনো স্বীকৃতি দেয়নি, কিন্তু মন্ত্রীরা আসছেন, এখানে সোশ্যাল কাজ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারেও প্রচুর কাজ করছে ভারতবর্ষ। ওখানে ভারতবর্ষ তালিবানদের সঙ্গে না, ভারতবর্ষ আফগানিদের সঙ্গে রয়েছে।
সাধারণ মানুষের সঙ্গে রয়েছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। আরও একটা জিনিস বলে রাখি, যে এই যে তালিবানদের সঙ্গে আজকে পাকিস্তানের এত খারাপ সম্পর্ক, তার কারণটাও হচ্ছে পাকিস্তান নিজেই। তার কারণ যখন এই পুরো জিনিসটা শুরু হয় কিন্তু 9/11 থেকে, ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বর্ষণ, তারপর থেকে পালিয়ে চলে যাওয়া, আল কায়দার ওদের লিডারশিপে পালিয়ে চলে যাওয়া এবং তাদের পাকিস্তানে ওখানে থাকা। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে আমেরিকা চাপ দিল তখন পাকিস্তানকে, যেহেতু এই জিনিসটা হয়েছে, এদেরকে তুমি ধরো। তখন ক্লিয়ারলি বলা হয়েছিল যে আইদার তোমরা ওদের সঙ্গে থাকবে, নাহলে আমাদের সঙ্গে থাকবে। একদম। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন। তারপরে ওরা খুব কি বলবো, খুব বিমর্ষ চিত্তে ওদেরকে ধরলো। তার ফলে কি হলো, ওরা আপনার তালিবানদের শত্রু হয়ে গেল। এক জিনিস কিন্তু ইরানে হতে চলেছে। ইরানের অবস্থাটা এমন, পাকিস্তান যদি এগোয় তাহলেও পাকিস্তানের বিপদ, পিছলেও পাকিস্তানের বিপদ। এটাই হচ্ছে ব্যাড কর্মা। আজ যদি ইরানকে আক্রমণ করে, ইরান ছেড়ে দেবে না পাকিস্তানকে। আর যদি ইরানকে আক্রমণ না করে, তাহলে আমেরিকা ছেড়ে দেবে না পাকিস্তানকে। ওরা এমন এমন মানে অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে যে ওরা এদিকেও, যে এদিকে গেলেও ভাঙবে, ওদিকে গেলেও ভাঙবে। ওদের ভাঙা কপালে আছে। সেই ভাঙার মধ্যে আমাদের যে পাকিস্তান, যেটা POK হয়ে রয়েছে, পাকিস্তান অকুপাইড, সেটা কি ভারত আবার ভারতে নিয়ে আসতে পারে? ভারতের ম্যাপ আমরা এখনো পর্যন্ত যা দেখি, সেখানে পিওকে বলে কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো বাস্তবে ওটা রয়েছে, কিন্তু আমাদের মনে, আমাদের হৃদয়ে যে ম্যাপটা আঁকা রয়েছে, তাতে পিওকে কিন্তু ইন্ডিয়ারই অংশ। এবং সেটা হতে যাচ্ছে খুব শিগগিরই। ভারত ভালো কাজ করেছে, ভারতের এটা হওয়া উচিত, ভারতের এই মানুষগুলোকে ফেরত পাওয়া উচিত। ঠিক। এবং পিওকের লোকেরাও কিন্তু সেটাই বলছেন, সেখানকার নেতারা বলছেন যে আমরা নেইদার আজাদ, নট ডিসপিউটেড, বাট অকুপাইড বাই পাকিস্তান। ফলে তারাও এখন চাইছেন ভারতের সঙ্গে যুক্ত হতে। এই পরিস্থিতিতে ভারত এটা কূটনৈতিকভাবে কীরকমভাবে কাজে লাগাতে পারে? একদিকে যখন পিওকের এই অবস্থা, একদিকে যখন খাইবার পাখতুনখোয়ার এই অবস্থা, বালুচিস্তানের এই অবস্থা, পাকিস্তান এরকম একটা, যেটা সবাই বলে যে আপনি আপনার বন্ধু চুজ করতে পারেন, কিন্তু প্রতিবেশী তো চুজ করতে পারেন না। পাকিস্তান আমাদের প্রতিবেশী, সেই প্রতিবেশীর এখন এরকম অবস্থা। এটাকে কূটনৈতিকভাবে ভারত কীরকমভাবে কাজে লাগাতে পারে? পাকিস্তানকে যদি আমরা একটা স্টেপল কান্ট্রি বলে বলি, তাহলে পাকিস্তান বলে আমার কাছে যেটা পাকিস্তান, সেটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। বাকিটা পাকিস্তান নয়, কিন্তু জোর করে ওটাকে পাকিস্তানি করা হয়েছে এবং তারা বেরিয়ে যাবে, সব টুকরো টুকরো হবে। পাকিস্তানের বালুচিস্তান বেরিয়ে গেলে বাকি টুকরোগুলো বেরোতে খুব একটা বেশি সময় লাগবে না, স্বাভাবিকভাবে। আর পাকিস্তানের এই ভেঙে যাওয়ার পেছনে একটা বড় কারণ কিন্তু ভারতবর্ষের আমাদের এই নোটবন্দি। কীভাবে? পাকিস্তান এই এত টেরোরিজম, এত কিছু চালাতো কিন্তু বেসিক্যালি তার একটা বড় একটা ফান্ডিং হতো কিন্তু কাউন্টারফিট ইন্ডিয়ান নোট দিয়ে। আচ্ছা। তো এটা অনেকেই জানতেন না, অনেকের কাছে নোটবন্দি ব্যাপারটা ছিল যে আমাদের এখানকার লোকজন যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে, বা যাদের কাছে কালো টাকা করেছে। কিন্তু এটার মেইন কারণ ছিল নোটবন্দির, যেটা আমরা ধুরন্ধর সিনেমা দেখেছি, যে ওটা পাকিস্তানের থেকে এক কারেন্সি প্রিন্টিং প্রেসে একই ডাই দিয়ে আমাদের নোট আর মানে আমাদের নোটটা, কাউন্টারফিট নোটটা ছাপা হতো। ওটা রিজার্ভ ব্যাংকেরও ধরার ক্ষমতা ছিল না। এবং এরকম এক জাহাজ নোট পাকিস্তানের থেকে ছাপা হয়ে এখানে ইন্ডিয়াতে আসতো, ইন্ডিয়ার ইকোনমি শেষ হয়ে যেত। আমরা সেই সময় নোট ব্যানটা করে দিয়েছিলাম। এবং আপনি খেয়াল করেছেন কেন জানেন না, পাকিস্তানের ইকোনমি কিন্তু তারপর একটু 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 করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে নোট ব্যানের পর থেকে, ধাপে ধাপে। আপনি দেখবেন, আপনি IMF-এর ডেটা নিয়ে নেবেন, পাকিস্তানের ওই নোট ব্যানের দিন থেকে ওদের ইকোনমি শেষ হয়ে গেছে। এবং ইকোনমিটা শেষ হয়ে কী অবস্থাটা কী হয়, আজকে পাকিস্তান যদি তিনটে দিকে লড়াই হয়, বালুচিস্তান একসঙ্গে অ্যাটাক করে, মানে BLA অ্যাটাক করে, ওদিকে আমার TTP অ্যাটাক করে, ওদিকে আফগান আর্মি অ্যাটাক করে, পাকিস্তানের ক্ষমতা নেই। ওখানে চায়নাও বাঁচাতে পারবে না, আমেরিকাও বাঁচাতে পারবে না পাকিস্তানকে ওই অবস্থা থেকে। ওরা বাঁচাবেও না, ওদের কাছে কিছু এসে যায় না। ওদের কাছে পাকিস্তান, ওদের কাছে টেম্পোরারি চাকর, সত্যি কথা বলতে। কিছু কাজ করার জন্য ব্যবহার করে। পাকিস্তান যদি সিরিয়াস কোনো ট্রাবলে পড়ে, আপনি না পাবেন চীনকে $60 বিলিয়ন ইনভেস্ট করার পরেও চীন কখন কী করবে জানেন তো? যারা ওই জায়গাটার পরের মালিক হতে যাচ্ছে তাদের সঙ্গে ডিল করে নেবে। চীন সেটা করতে যাচ্ছে বোধহয়। মানে আমি যতটুকু জিও পলিটিক্স বুঝি, চীন কিন্তু পাকিস্তানের ওপর লস্ট অল হোপ, যে পাকিস্তান থাকতে
সিপেক আর সিপেক করিডোর আর চালু হবে না, এটা খুব পরিষ্কার ব্যাপার। ঠিক। কারণ সিপেক করিডোরের মেজরিটিটাই এখন বালুচিস্তান বিএলএ কন্ট্রোল করে। একদম। যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই যদি চীন বোঝাপড়া করে নেয়, সেক্ষেত্রে তাদের যে সিপেক যেই রুটটা রয়েছে, যেটা পিওকে হয়ে এসে বন্দরে আসছে, বালুচিস্তানের গদর বন্দরে, সেইটার ক্ষেত্রে তাহলে তখন কি হবে? পিওকে তো প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। মানে আপনি বলছেন পিওকেটাও ভাগ হয়ে যাবে? পিওকে, হ্যাঁ, এদিকে বালুচিস্তান বেরিয়ে গেছে, পিওকের বেরিয়ে যাওয়া পাকিস্তানের টুকরো হওয়া সময়ের অপেক্ষা। খুবই মানে এটা নিয়ে আর কোনো, এই ফ্র্যাকচার একবার তৈরি হয়ে গেলে না, এই ফ্র্যাকচার পাকিস্তানের আর ক্ষমতা নেই এই ফ্র্যাকচারকে ওরা জোড়া লাগায়, এটা পরিষ্কার। ঠিক আছে, পাকিস্তান আর্মির জেনারেলরা এখন হয়তো চেষ্টা করবে যে ওদের তো সবারই বিদেশে সম্পত্তি, কে কোথা দিয়ে প্যাসেজ করে পালাবে, বেসিক ব্যাপারটা এটাই দাঁড়াবে আর কি। হ্যাঁ, তো তখন যদি সত্যি কথা বলতে, তখন যদি পাঞ্জাব প্রভিন্সটাও একটু ঠিকঠাক করে নিজেদেরকে তুলে ধরতে পারে, হ্যাঁ, তাহলে ওই যে বলতাম না যে আর্মির দেশ আছে, সেখান থেকে অন্তত পাকিস্তানিরা মুক্তি পাবে। আমার সত্যি সত্যি বলতে কি, অ্যাভারেজ পাকিস্তানিদের ওপর আমার কোনো খারাপ ভাব নেই। ওরা ভীষণভাবে ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, যে একটা আর্মি পুরো দেশটা দখল করে নিয়েছে। আপনার প্রশ্নের উত্তরে এসে বলছি যে পিওকে তখন দুটো জিনিস হতে পারে। পিওকে তো ভারতবর্ষের ম্যাপের পার্ট, সুতরাং আমি ধরেই নেব যে আমাদের ম্যাপ অক্ষত থাকবে, এবং চীনের সঙ্গে ভারতবর্ষের অলরেডি সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, ট্রেড বেড়েছে, দুদিকেরই ট্রেড বেড়েছে, এবং চীন সেটা বুঝতে পারবে যে ভারতবর্ষ অনেক রিলায়েবল পার্টনার, একদম। এবং সেখান দিয়ে কাজ হলে ওটা ভারতেরও উপকার, চীনেরও উপকার। আমরা তো কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, আমরা আছি, আমরা ডেফিনেটলি ট্রেড করবো। চীন আমাদের অন্যতম বড়, ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার, আমরা থাকবো চীনের সঙ্গে। চীনের কোনো অসুবিধা হবে না, ভারতবর্ষেরও কোনো অসুবিধা হবে না।